1946 সালের 24 অগস্ট পূর্ব কমান্ডের সদর দপ্তর থেকে দিল্লিতে থাকা একজন ব্রিগেডিয়ারকে লেখা চিঠিতে কলকাতার দাঙ্গা সম্পর্কে প্রতিবেদনধর্মী বর্ণনাটা ছিল এই রকম। ঝামেলাটা শুরু হয় 16 অগস্টের সকালেই। এই ঘটনার জন্য দুই পক্ষই সমানভাবে দায়ী ছিল। হিন্দুরা টালা সেতু, বেলগাছিয়া ব্রিজ এবং অন্যান্য স্থানে মুসলিম মিছিলকে শহরে ঢোকা থেকে বাধা দিতে ব্যারিকেড দেয়। অন্যদিকে মুসলিমরা ঘুরে ঘুরে হিন্দুদের দোকান বন্ধ করতে বাধ্য করে। আচমকাই সব কিছু ঘটে গেল। মুহূর্তেই ভিড় জমে যায়। সবাই লাঠি সোটা হাতে বের হয়। অল্প সময়েই উত্তর কলকাতার রূপ নেয় দাঙ্গার ময়দানে। 16 অগস্ট সকাল 11টার মধ্যেই পুরো উত্তর কলকাতা জুড়ে ইট পাটকেলের লড়াই শুরু হয়ে যায়। রাত গড়াতেই পরিস্থিতি বদলে যায়। উভয় পক্ষ থেকেই লড়াই নামে গোয়ালা, রিক্সাওয়ালা, চাওয়ালা, কুলি এবং দলীয় ক্যাডাররা। 16 ও 17 অগস্টের রাতের মাঝামাঝি সময়ে এরা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিবেকানন্দ রোড ও সেন্ট্রাল এভিনিউয়ের সংযোগস্থলে প্রায় 50 জন হিন্দু বিহারি রিক্সাওয়ালাকে এক গলিতে আটকে হত্যা করা হয়। অদূরেই মন্দিরের কাছে প্রায় 30 জন মুসলমান নিহত হয়। বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটে 16 অগস্ট মধ্যরাত থেকে 17 অগস্ট সকাল 7টার মধ্যে। আশ্চর্যের বিষয়, ইউরোপীয়দের কেউ আক্রমণ করেনি। দাঙ্গা শুরু হওয়ার পর থেকেই শহরের ছোট ছোট কামারখানায় কারিগররা ঘরে বসে তলোয়ার, বল্লম, লোহার রড ধার করতে থাকে। যে অস্ত্রের আঘাত ছিল ভয়াবহ। ভয়াবহ এই দাঙ্গা থেকে পুরুষ, নারী, শিশু কেউই রেহাই পায়নি। দাঙ্গার ফলাফল হলো দুই সম্প্রদায়ের মধ্যে সম্পূর্ণ অবিশ্বাস। ট্রাম, বাস, ট্যাক্সি সবই 22 অগস্ট থেকে চলতে শুরু করলো। শহর ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। যেমনটা আমি আগেই বলেছিলাম, একটা সংঘর্ষ অনিবার্যই ছিল, সেটা এখন হয়ে গেছে। দুই পক্ষই এখন আতঙ্কিত এবং হয়তো এই রক্তপাত কিছু সময়ের জন্য পরিবেশ শান্ত রাখবে। রাজনীতিবিদরাও বুঝবে রক্তপাতের আহ্বান জানানো যতটা সহজ, বাস্তবে তা ততটাই ভয়াবহ। আমার অনুমান নিহতের সংখ্যা অন্তত 2 থেকে 3 হাজার। উত্তর কলকাতার গলি, খাল, নদী সর্বত্র লাশ ছড়িয়েছিল। হত্যার সংখ্যা উভয় পক্ষেই প্রায় সমান, হয়তো মুসলমানদের মৃত্যু কিছুটা বেশি। Though the rampage was started by the League, the main victims were the Muslims of the city, as they were outnumbered by their Hindu adversaries. প্রায় কেউই সোহরাওয়ার্দী সম্পর্কে ভালো কিছু বলছে না, এমনকি মুসলমানরাও না। বছরের পর বছর ধরে তিনি গুন্ডাদের রাজা নামে পরিচিত। আমার ধারণা তিনি জানতেন কি ঘটতে যাচ্ছে এবং নিজেই তা ঘটতে দিয়েছেন। বরং তার গুন্ডা বাহিনী দিয়েই তিনি এটি সংগঠিত করেছিলেন। Well, I don't know whether he would like to have private talks with me. It always takes two people to talk to each other. শব্দগুলো পড়তে পড়তে টাইপরাইটারের আওয়াজ যেন রাতের বৃষ্টির সঙ্গে মিলিয়ে শহরের নীরবতম ঘরে দম বন্ধ করা ইতিহাসকে জীবন্ত করে তুলেছে। উত্তর কলকাতার সরু গলি, মলিন আলো, ধোঁয়াশা মাখা সেই সব মুহূর্তে শহরের নীরব কোণে দাঁড়িয়েছিল একজন নেতা, হোসেন সোহরাওয়ার্দী। তার চারপাশে ক্রমশই গড়ে উঠেছিল ইতিহাসের অদৃশ্য দেয়াল। সে কি আসলেই জানত যে এই রক্তপাতের মধ্য দিয়ে তার রাজনীতির পরবর্তী অধ্যায় লেখা হবে? কেমন রাজনৈতিক চিন্তা তাকে এই পরিস্থিতিতে নিয়ে এলো, যেখানে তিনি নিজেও ইতিহাসের স্রোত বুঝতে পারছিলেন না? কেন এই ঘটনা তাকে পরিণত করল ভারতের রাজনীতিতে সবচেয়ে ভুল বোঝা মানুষে? কিংবা এই বিভাজিত হিন্দু মুসলিম প্রেক্ষাপটে তার নীতিগত অবস্থান ও রাজনৈতিক কৌশল কি আসলেই তার রাজনৈতিক চরিত্রকে ব্যাখ্যা করতে পারে?
এই ভিডিওতে আমরা উন্মোচন করব হোসেন শহীদ সোহরাওয়ার্দী কি আসলেই রাজনৈতিক ট্র্যাজেডির অংশ ছিলেন না অন্য কিছু। দাঙ্গার প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যম ও হিন্দু মহাসভা সোহরাওয়ার্দীকে বুচার অফ ক্যালকাটা তথা কলকাতার কসাই বলে অভিযুক্ত করল। নথিপত্র ঘাঁটলে দেখা যায় সোহরাওয়ার্দী সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, পুলিশকে সক্রিয় হতে বলেছেন, কিন্তু দিন শেষে তিনি দাঙ্গা থামাতে ব্যর্থ হয়েছেন। উদাসীনতার কারণে নয়, দাঙ্গা থামাতে তিনি অক্ষম হয়ে পড়েছিলেন। দ্য স্টেটসম্যান পত্রিকা পরবর্তীতে স্বীকার করেছিল দাঙ্গা ছিল পারস্পরিক প্রতিশোধের ফল, কোনো একক ব্যক্তি বা দল পরিকল্পিতভাবে ঘটায়নি। ঐতিহাসিক আয়েশা জালাল ও সুগতা বোস দুজনেই বলেছেন সোহরাওয়ার্দীর ভূমিকা ছিল বিভাজনের উত্তাপের মধ্যে ফেঁসে যাওয়া একজন রাজনৈতিক নেতা হিসেবে, অপরাধীর হিসেবে নয়। বাংলাদেশের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক এই প্রসঙ্গে বলেছেন, ঘটনা যখন ঘটেছিল তখন কলকাতায় মুসলিম পুলিশের সংখ্যা ছিল আনুমানিক 1/4 বা এর চেয়েও কম। সোহরাওয়ার্দী যদি মুসলিম পুলিশের সাহায্যও নিয়ে থাকে তবে তা সংখ্যার বিচারে অতি নগণ্য। বাকি পুলিশ ছিল হিন্দু আর শিখ। তারা বসেছিল কেন? উপরে উল্লেখিত চিঠিতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী হিসেবে সোহরাওয়ার্দীর বিরুদ্ধে জনমত প্রকট হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে হিন্দু জনমত থাকার কিছু প্রেক্ষাপট ছিল। 1943 সালে দুর্ভিক্ষের সময় সিভিল সাপ্লাই মন্ত্রী হিসেবে তার কথিত দুর্নীতির জন্য হিন্দু জনমতের দৃষ্টিতে তিনি ভয়ঙ্কর লোক বলে চিহ্নিত হয়েছিলেন। সোহরাওয়ার্দী ব্যক্তিগতভাবে দায়ী ছিলেন বলে হিন্দু সংবাদপত্রের বিভিন্ন লেখালেখিতে তার নিন্দা করা হয়। বুঝতে পারা যায় সোহরাওয়ার্দীর বিরুদ্ধে প্রচারণা তখন থেকেই শুরু হয়েছিল, যা এখনও চলছে। এরকম বিরূপ প্রচারণা থেকে মুক্ত হতেন যদি উভয় দিক থেকে ইতিহাস চর্চার জায়গাটা ঠিক থাকত। কিন্তু বঙ্গের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নেতা আমাদের ইতিহাস চর্চায় বরাবরই অবহেলিত। বিশেষত দাঙ্গা কখনোই সোহরাওয়ার্দীর পিছু ছাড়েনি। সোহরাওয়ার্দীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে পূর্ববঙ্গে ভয়াবহ নোয়াখালী দাঙ্গা সংঘটিত হয়। 1946 সালের শেষ ভাগে যখন নোয়াখালী দাঙ্গা শুরু হয় তখন সোহরাওয়ার্দী শান্তি স্থাপনের আহ্বান জানান। গান্ধী নোয়াখালী সফর করেন। সোহরাওয়ার্দী প্রশাসন তার যাত্রায় সহযোগিতা করে। বিরোধী পক্ষ থেকে বলা হলো যে কলকাতার দাঙ্গা থামাতে পারেনি, সে নোয়াখালীতে কিভাবে শান্তি আনবে। তবে সোহরাওয়ার্দী এই দাঙ্গায় মুসলিমদের ভূমিকা স্বীকার করেছিলেন। 16 অক্টোবরে কলকাতায় এক সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী নোয়াখালীতে হিন্দুদের উপর চলতে থাকা পাশবিক গণহত্যা, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তকরণের কথা স্বীকার করেন। তিনি বলেন, এই দাঙ্গার সূত্রপাত কিভাবে সেই ব্যাপারে তার কোনো ধারণা নেই। তিনি এই মর্মে বিবৃতি দেন যে খাল বিল সমূহের নাব্যতা কম থাকায় ব্রিজ সাঁকোগুলো ভেঙে ফেলায় এবং রাস্তাগুলো আটকে রাখায় সেখানে সৈন্য পাঠানো ছিল দুরূহ ব্যাপার। সৈন্য পাঠানোর পরিবর্তে সেখানে ছাপানো প্রচারপত্র বিলি করা হয়েছে, রেডিওতে সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে। 18 অক্টোবর বাংলার গভর্নর ফেডরিক বুরোজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বাংলার পুলিশের মহাপরিদর্শক প্লেনে করে আকাশপথে দাঙ্গা উপদ্রুত ফেনী জেলার কিছু অংশ ঘুরে দেখেন। কিন্তু আলটিমেটলি কলকাতার দাঙ্গার মতো নোয়াখালীতেও তিনি বিশেষ কোনো ভূমিকা পালন করতে পারেননি। সত্যি বলতে সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়টা ছিল উত্তাল। 1946 সালের এক অস্থির গ্রীষ্মে হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন কলকাতার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন, 407 দিনের প্রধানমন্ত্রীত্বে সোহরাওয়ার্দীর সামনে গোটা বঙ্গ দ্বিধা বিভক্ত। একদিকে পাকিস্তানের স্বপ্নে উদ্দীপ্ত মুসলিম লীগ, অন্যদিকে বিভেদের আশঙ্কায় শঙ্কিত হিন্দু সমাজ। সোহরাওয়ার্দী সেই উত্তাল শহরে শাসক হয়ে এলেন, কিন্তু তার মন চেয়েছিল একটি সম্মিলিত অবিভক্ত বাংলা। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বস্তিবাসী, শ্রমিক এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রা উন্নত করার চেষ্টা করেছিলেন বটে,
কিন্তু রাজনৈতিক বাস্তবতা তাকে ঘিরে ফেলেছিল ধর্মীয় বিভাজনের জালে। আগেই বর্ণিত 16 আগস্টের ডাইরেক্ট অ্যাকশন ডের দিন সেই জাল ছিঁড়ে গেলে কলকাতার রাস্তায় ছড়িয়ে পড়ল আগুন, রক্ত আর প্রতিশোধের উন্মত্ততা। সোহরাওয়ার্দী সেই সময়ের জন্য আজও ইতিহাসে বিতর্কিত। কেউ বলেন তিনি নীরব দর্শক, কেউ বলেন তিনি শান্তির প্রয়াসে অন্ধকারের সঙ্গে লড়ছিলেন। তবু দাঙ্গার ছায়ের মধ্যেও তিনি স্বপ্ন দেখেছিলেন একটি ইউনাইটেড বেঙ্গলের, যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে নিজেদের ভাগ্য লিখবে। কিন্তু সেই স্বপ্ন গিলে ফেলেছিল রাজনীতি, বিভাজন আর অবিশ্বাসে। অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হিসেবে সোহরাওয়ার্দী শেষ পর্যন্ত থেকে গেলেন ইতিহাসের এক জটিল চরিত্র হিসেবে, যিনি একসঙ্গে ঐক্যের কণ্ঠস্বর ছিলেন, আবার বিভেদের সাক্ষী হিসেবেও। সোহরাওয়ার্দীর ঐক্য চাওয়া নিয়েও আছে বিতর্ক। পাকিস্তান রাষ্ট্র নির্মাণে সোহরাওয়ার্দী ঐতিহাসিক অবস্থান ছিল দোদুল্যমান। তিনি একদিকে কলকাতায় শরৎ বসুর যুক্ত বাংলার প্রস্তাবের পক্ষে ছিলেন, কিন্তু 46 সালে দিল্লিতে জিন্নার ডাকে সাড়া দিয়ে এক পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সম্মতিও দিয়েছিলেন। লেখক ও গবেষক আলতাফ পারভেজের মতে সোহরাওয়ার্দীর এই ঐতিহাসিক অবস্থান দ্বিধাহীন ছিল না, তার অবস্থান ছিল নীরব। যেহেতু সোহরাওয়ার্দী জানতেন জিন্না তাকে পছন্দ করেন না এবং বাংলায় জিন্নার খাস লোক ছিল নাজিমউদ্দিন ও ইস্পাহানি, সেহেতু তিনি জিন্নার চোখে প্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছিলেন এবং তা করতে গিয়ে যতটুকু ছাড় দেওয়া যায় তা তিনি দিয়েছেন। কিন্তু তার এই পদক্ষেপ কতটুকু সঠিক ছিল? পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল 1947 সালে। ঐতিহাসিক সেই মুহূর্তে সোহরাওয়ার্দী কলকাতাতেই থেকে গেলেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি 47 পরবর্তী সময়ে কলকাতায় রাস্তায় রাস্তায় মানুষের জীবন বাঁচাতে গান্ধীর সঙ্গে একজোট হয়ে কাজ করতে শুরু করলেন, যেই কারণে তার কপালে ভারতপন্থী ট্যাগটাও লেগে যায়। কিন্তু এইসবের পরেও তিনি বললেন, হু উইল স্পিক ফর দ্য মুসলিমস লেফট বিহাইন্ড ইন ক্যালকাটা। কিন্তু তার এই অবস্থানও বিরুদ্ধে গেল। পাকিস্তানে ফেরার পরের পরিস্থিতিও তার জন্য ছিল বিরূপ। পাকিস্তানের গণপরিষদে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং আইনজীবী হিসেবে তার লাইসেন্সও বাতিল করা হয়। সত্যি বলতে দেশভাগের ঝড় থামার আগেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী বুঝে গিয়েছিলেন নতুন পাকিস্তান রাষ্ট্রে বাঙালির কণ্ঠস্বরকে আবারও প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে তিনি ফিরে এলেন ঢাকায়, ভগ্ন বাংলার মাটিতে, নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে। মুসলিম লীগের কেন্দ্রীয় একাধিপত্যের বিরুদ্ধে তিনি ও বাংলার অন্য দুই বড় নেতা মাওলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক সহ গড়ে তুললেন যুক্ত ফ্রন্ট, যার মূল স্লোগান ছিল মানুষের অধিকার, ভাষার মর্যাদা আর বাঙালির আত্মসম্মান। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের ঝড়ে মুসলিম লীগ মাটিতে মিশে গেল, আর সোহরাওয়ার্দী হয়ে উঠলেন গণতন্ত্রের প্রতীক। যুক্তফ্রন্ট সরকারকেও পরবর্তীতে অবৈধ ঘোষণা করা হলো। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তাকে কখনোই বিশ্বাস করেনি, এমনকি নানা ঘটনার ফলশ্রুতিতে বাংলার প্রধানমন্ত্রিত্ব হারানোর ঠিক 10 বছর পর 1956 সালে প্রধানমন্ত্রী হয়ে গেলেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাস, সেখানেও ক্ষমতায় থাকতে পারলেন মাত্র 400 দিন। সামরিক প্রভাব, আমলাতন্ত্র আর ক্ষমতার ষড়যন্ত্রে মাত্র 1 বছরের মধ্যেই পদত্যাগে বাধ্য করা হলো তাকে। সোহরাওয়ার্দী যখন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব পেলেন, পাকিস্তানের রাজনীতি তখন এক জটিল ক্রান্তিলগ্নে। কেউ জানে না গণতন্ত্র বাঁচবে নাকি আবার ক্ষমতার চাকা ঘুরবে সেনা এবং আমলাতন্ত্রের হাতে। ঠিক সেই সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সোহরাওয়ার্দী শুরুতেই বুঝেছিলেন পূর্ব পাকিস্তান শুধু ভূগোল নয়, অর্থনৈতিকভাবেও অবহেলিত। তাই তিনি বাজেট বন্টনে ভারসাম্যের কথা বললেন, শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিলেন, পূর্ব পাকিস্তানের উন্নয়নকে অগ্রাধিকার দিলেন। এই পদক্ষেপে ঢাকায় আশার সঞ্চার হলেও করাচি ও লাহোরের ক্ষমতাবান গোষ্ঠী তা ভালোভাবে নেয়নি। 1956 থেকে 1957 সালের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সোহরাওয়ার্দীর পররাষ্ট্রনীতিতে ছিল বাস্তববাদ এবং কূটনৈতিক ভারসাম্যের মিশ্রণ। তিনি পশ্চিমা জোট, বিশেষত যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা চুক্তিগুলোর প্রতি আনুগত্য বজায় রাখলেও
সেই কাঠামোর ভেতর থেকেই ভারত, চীন এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন। নেহরুর সঙ্গে তার আলোচনাকে সেই সময় অনেকেই সাহসী উদ্যোগ বলে মনে করেন, বিশেষত কাশ্মীর এবং পানি বণ্টন প্রশ্নে, যেখানে তিনি সামরিক উত্তেজনার বদলে আলোচনা ভিত্তিক সমাধানের পথ বেছে নিয়েছিলেন। তবে তার এই নমনীয় কূটনৈতিক অবস্থান পাকিস্তানের রাজনৈতিক মহলে জাতীয় স্বার্থবিরোধী নমনীয়তা হিসেবে সমালোচিত হয় এবং মাওলানা ভাসানীও প্রকাশ্যে তার অবস্থানের বিরোধিতা করেছিলেন। 1957 সালের 6 থেকে 10 ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাকমারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের অভ্যন্তরে পররাষ্ট্রনীতি নিয়ে গুরুতর মতবিরোধ দেখা যায়। আওয়ামী লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চাচ্ছিলেন পাকিস্তান মার্কিন জোটে না গিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনে যোগ দিতে। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাচ্ছিলেন মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিতে। সম্মেলনে এই প্রশ্নে দলের ডানপন্থী নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর যুক্তরাষ্ট্রপন্থী অবস্থানের প্রতি সমর্থন জানায়। বামপন্থী অংশ মাওলানা ভাসানীর নেতৃত্বে স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি এবং পূর্ব পাকিস্তানের সর্বাধিক স্বায়ত্তশাসনের দাবি তোলে। ফলস্বরূপ আওয়ামী লীগ আদর্শিক ভিত্তিতে স্পষ্টভাবেই বিভক্ত হয়ে পড়ে। 1957 সালের জুলাইয়ে মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে তৈরি করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনিক দুর্নীতি এবং সামরিক প্রভাবের বিরুদ্ধে সোহরাওয়ার্দী তার অবস্থান দৃঢ় রাখার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বাস্তবে আমলাতন্ত্রের প্রতিরোধ অতিক্রম করতে পারেননি তিনি। সেনা ও আমলাতান্ত্রিক লবির চোখে হয়ে উঠেছিলেন অতি স্বাধীন চেতা রাজনৈতিক। তবু সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত প্রকাশের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় তিনি প্রশংসিত হয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েও কিছু ভুল তিনি করেছিলেন। প্রধানমন্ত্রী হবার পরে সোহরাওয়ার্দী এমন কথাও বলেছিলেন যে তার প্রধানমন্ত্রী হওয়ার পরেই আসলে পূর্ববঙ্গে ৮০% স্বায়ত্তশাসন কায়েম হয়ে গেছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কখনো কখনো তাকে দ্বিধাগ্রস্ত মনে হয়েছে, যার চূড়ান্ত খেসারও জীবনের শেষ মুহূর্তেও তাকে দিতে হয়েছে। উপমহাদেশের ২০ শতাব্দীর রাজনীতিকে বুঝতে গেলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যার জীবন এবং কর্ম বিশ্লেষণ করা অপরিহার্য। কলকাতা থেকে তার রাজনৈতিক উত্থান ঘটেছিল শ্রমজীবী মুসলমানদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে। কলকাতা কর্পোরেশনে মেয়র হিসেবে তার পদক্ষেপগুলো ছিল প্রশাসনিক আধুনিকতার দৃষ্টান্ত, যেখানে শহর পরিকল্পনা, স্যানিটেশন, শিক্ষা ও নাগরিক অংশগ্রহণকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। এই পর্যায়ে তার রাজনীতি ধর্মীয় আবেগ নয়, বরং শহুরে বাস্তবতার ওপর দাঁড়ানো এক আধুনিক রাজনৈতিক চেতনার প্রতিফলন। কিন্তু দেশভাগের রাজনীতি সেই ধারাকে ভেঙে দেয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারের প্রশ্নে সরাসরি অবস্থান নিলেও কেন্দ্রীয় ক্ষমতার বিরুদ্ধে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেননি। 1956 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তার সময়কাল সংক্ষিপ্ত হলেও তা ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ। তিনি চেয়েছিলেন সংবিধান ভিত্তিক গণতন্ত্র, যেখানে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ক্ষমতা ভারসাম্যপূর্ণ হবে। কিন্তু সামরিক আমলাতান্ত্রিক গোষ্ঠীর প্রভাব, ধর্মীয় রাজনীতির উত্থান এবং প্রাদেশিক বৈষম্যের প্রশ্নে তার প্রচেষ্টা ব্যর্থ হয়। তার ওয়ান ইউনিট নীতির বিরোধিতা এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান তাকে পশ্চিম পাকিস্তানের চোখে সন্দেহজনক করে তোলে। আবার পূর্ব পাকিস্তানের অনেকের কাছেই তিনি ছিলেন সমঝোতাপূর্ণ এক নেতা, যিনি জাতীয়তাবাদী রাজনীতির পূর্ণতা আনতে পারেননি। সোহরাওয়ার্দী বাংলার রাজনৈতিক ইতিহাসে এমন এক জায়গায় থিতু হয়েছিলেন যেখান থেকে তার সিদ্ধান্ত, আদর্শ এবং কর্মকাণ্ডকে সহজভাবে বিচার করা সম্ভব নয়। দিন শেষে প্রশ্ন থেকেই যায়, তিনি কি সত্যিই বিভাজনের তাণ্ডবে দ্বিধান্বিত একজন রাজনীতিবিদ, নাকি সেই সময়ের রাজনৈতিক ঘেরাটোপে নিজেকেই হারিয়ে ফেলেছিলেন বারবার? আপনার মতামত কি জানাবেন মন্তব্যে। ভিডিওটি শেয়ার করুন ইতিহাস সচেতন আপনার পরিচিতজনদের সাথে।